সুবর্ণ গোস্বামী, আপনি যতক্ষণে এই স্টুডিওতে আসছিলেন ঠিক তখন আক্তার আলী আমাদের সঙ্গে আছেন। উনি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল ছিলেন এবং এখন উনি মুর্শিদাবাদে রয়েছেন। উনিও সরকারি চাকরি করে যে ভয়ঙ্কর অভিযোগগুলো এই সন্দীপ ঘোষ, এই প্রিন্সিপাল, সদ্য প্রাক্তন প্রিন্সিপাল, যে আবার ড্যাং ড্যাং করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এখনই নাকি যাচ্ছেন প্রিন্সিপালের পোস্ট নিতে, নির্লজ্জ মানুষ এবং তার থেকেও বড় কথা অশিক্ষিত। সরি, আমি আপনাদেরকে অপমান করতে চাই না, কিন্তু 9 বার রেপ ভিকটিমের পরিচয়, নাম 9 বার প্রেস কনফারেন্সের মধ্যে এই তথাকথিত শিক্ষিত চিকিৎসক প্রিন্সিপাল হয়েছিল সে বলেছে। এবং শুধু তাই নয়, এখন তো বিশ্বাস করতে হবে মনে হচ্ছে, কারণ একবারও উনি ডিনাই করেননি যে এই কথাগুলো আমি বলিনি, যে পোস্টার ভাইরাল হয়েছিল। আমি পিসিআরকে বলবো সেই পোস্টারটা দেখাতে, যেখানে নাকি ছাত্রীরা বলছে যে প্রিন্সিপাল প্রথমে বলেছিলেন যে কি দরকার রাতে ওখানে শোয়ার, কি দরকার ছিল সেমিনার হলে, মেয়েটারই তো দোষ, রাত্রে কেন শুয়েছিল। উনি একবারও ডিনাই করেননি। তার মানে যাহা রটে তাহার কিছু তো সত্য বটে। এবং ছাত্রীরাও একদম শুরু থেকে বলেছিলেন প্রিন্সিপাল এই ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলেছে, কখনো আত্মহত্যার তত্ত্ব নিয়ে আসা হয়েছে। মানে এটা একটা সিস্টেম্যাটিক বচপ যাকে বলা হয়, একদম ধামাচাপা দেওয়া। একবার আমি ছাত্রীদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা একবার শুনে আমি আপনার কাছে আসছি। প্রিন্সিপাল স্যার বলছেন যে আজকে একটা মেয়ে কি করে ইরেসপন্সিবলি ভাবে একা ডিউটি করতে পারে। কেন করবে না? আমার নিজের হসপিটাল, আমি কেন একা ডিউটি করতে ভয় পাবো? সেটা তাহলে সেখানে নিজেই স্বীকার স্যার বলছেন। হ্যাঁ, দিদিরা, ফোর্থ ইয়ার দিদিরা সবাই নাইট ডিউটি একাই করছে, মানে পুরো মেডিসিনে একজন নাইট ডিউটি করছে। সুবর্ণবাবু, প্রিন্সিপালই কি নাটের গুরু? দেখুন, আমরা চিকিৎসক সংগঠন যেগুলো আমরা প্রথম দিন থেকে যারা শুক্রবার ঘটনা ঘটার পর থেকে যারা আন্দোলনে নেমেছি, এবং হচ্ছে যে আমরা আন্দোলনে না নামলে সেটা পরিবারও স্বীকার করেছেন, মিতার পরিবার। আমরা গতকাল তাদের বাড়িতেও গেছিলাম যে আপনারা আন্দোলনে না নামলে বোধহয় এইভাবে পোস্টমর্টেমটাও ঠিকঠাক হতো না। তো প্রথম দিন থেকে আমরা নেমেছি, কিন্তু প্রথম দিন থেকে আমরা যে কটা দাবি নিয়ে নেমেছি তার মধ্যে প্রধান এবং নন নিগোসিয়েবল ডিমান্ড ছিল যে হচ্ছে যে ওই অধ্যক্ষকে ওখান থেকে সরাতে হবে, না হলে স্বচ্ছ তদন্ত সম্ভব নয়। তার অনেকগুলো কারণ। প্রথম কথা, ডাক্তার সন্দীপ ঘোষ আরজি করে যেটা চালাতেন সেটা অধ্যক্ষগিরি নয়, সেটা ছিল একটা জমিদারি। তার জমিদারে শুনলেন একটু আগে আক্তারবাবু বলেছেন যে হচ্ছে যে বাউন্সার রাখার কথা। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য সচিবের কাছে যাই, আমরা অনেক সময় মুখ্যমন্ত্রী ডেকেছেন আমাদের, তার সাথে গিয়ে বৈঠক করেছি, আমরা স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে যাই, কিন্তু আমরা একজনের কাছে পৌঁছাতে পারিনি, সেটা হচ্ছে এই ডাক্তার সন্দীপ ঘোষ। তার বাউন্সাররা তা আমাদেরকে ঢুকতে দেয়নি। মানে আপনিও বলছেন যে বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতেন এই প্রিন্সিপাল? একদম। এবং সম্ভবত আমি যদি খুব ভুল না করি, আক্তারবাবু আমাকে মনে করিয়ে দেবেন, এই যে সঞ্জয় রায়, আমরা কিন্তু হচ্ছে যে আমাদের যতদূর স্মৃতি মনে পড়ছে যে এক সময় হচ্ছে যে প্রিন্সিপালের যে ওই বাউন্সারদের যে দল, তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম। আক্তারবাবু, এটা কি সত্যি? এই সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, এই কি চারজনকে উনি রেখেছিলেন আর ওনার ঘরে সবসময় থাকতো। আমি তো তখন বুঝতেই পারতাম না যে মানে উনি কি চাইছেন, কি করছেন। এবং তখনকার এমএসডিপি কে আমি বলেছিলাম, বাট এমএসডিপি তখন ট্রান্সফার উনি করে আবার অন্য এমএসডিপি, আবার ওনার ছিল উনি এতটা ইনফ্লুয়েন্সিয়াল কি লোককে রাতারাতি ট্রান্সফার করে দিতেন। যে ডাক্তার ওনার এগেনস্টে বলতো, দেখা গেল সন্ধ্যেবেলা তার ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেলে তাকে বাঁকুড়া পাঠিয়ে দিত। হ্যাঁ, 2-3 জন এরকম ছিলেন যারা ওনাকে মুখের ওপরে কথাগুলো বলতে পারতেন, কিন্তু তাদেরকেই সরিয়ে দিল। সেই জন্যই বলছিলাম যে হচ্ছে যে আক্তার এই সঞ্জয় রায়কে প্রিন্সিপালের ঘরের আশেপাশে হামেশাই দেখা যেত হচ্ছে যে প্রিন্সিপালের ঘরে অবাধে তার যাতায়াত। এবং আমরা প্রথম দিন থেকে যেটা দেখেছি, যেটা পরিবারও আমাদের কাছে বলেছেন, যে প্রথম দিন কলেজ প্রশাসন তাদের বাড়িতে জানায় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে, আপনারা শীঘ্রই আসুন। এই যে আত্মহত্যা, যখন মৃতদেহ আবিষ্কার হয় তখন হচ্ছে যে কলেজ প্রশাসন দেখে, তখন কিন্তু তার অর্ধনগ্ন চেহারা, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন তার মেয়েটির মুখ এবং সারা অঙ্গ সর্বাঙ্গ, সেইটা দেখে তারা প্রথমেই ফোন করে যে মেয়ে আত্মহত্যা করেছে। এবং এই যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, তার পিছনের মাস্টার মাইন্ড হচ্ছেন এই প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ। ডাক্তার সন্দীপ ঘোষের অধ্যক্ষ থাকাকালীন তারা ওই কলেজটাকে শাসক দলের একটা প্রায় দলীয় অফিস বানিয়ে পড়েছিলেন তার চেম্বারটাকে। আমরা দেখেছি গত বছর যখন মেডিকেল কাউন্সিলে নির্বাচন হয় 7-8 মাস 9 মাস আগে, তখন হচ্ছে যে ওই ওনার ঘর থেকে ঠিক হয়েছে জাল ব্যালট ছাপানোর যে পরিকল্পনা, ব্যালট ছিনতাই,
নকল ব্যালট বাক্সে গিয়ে ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত যা হয়েছে এবং যাদেরকে নিয়ে উনি হাত পাকিয়েছেন, একটা দল তৈরি করেছেন ওনার সাকরেদ, তাদের ভয়ে ভীত বাকি আরজি করের যে জুনিয়র ডাক্তার ছাত্র তারা প্রত্যেকে। এবং এই আক্তার আলী যে কথাগুলো বলছেন এটা কি আপনি মানছেন? মানে সন্দীপ ঘোষ দুর্নীতি, দেহ পাচার চক্র থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আক্তার আলী করছেন, তিনি প্রাক্তন আরজি করের ডেপুটি। উনি তো নথি দিয়ে করে, ওনার নথি তো ভাইরাল, আমরা সবাই পেয়েছি, শুধু উনি কেন, আমরা জানি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান শাসক দলের সাংসদ ডাক্তার শান্তনু সেন, তিনিও তো অভিযোগ এনেছিলেন, তিনিও এখনও সেই অভিযোগে বোধহয় অনড় আছেন, সেই অভিযোগ উইথড্র করেছেন এরকম খবর আমাদের নেই। ভিজিলেন্স কমিশনে ইমপ্ল্যান্ট হচ্ছে যে নিয়ে, অর্থোপেডিক্সের ইমপ্ল্যান্টের নিয়ে কোটি কোটি টাকার কারবার, না কিন্তু সেই জায়গাতে স্টোরের কোটি কোটি টাকার কারবার ওনারা তো প্রকাশ্যে নিয়ে এসেছেন। না আমি ঠিক ওপেন সিক্রেট যদি হয়, তদন্ত আজ অবধি হয়নি মহিক বাবু, এটাই হচ্ছে কথা, তার জব। এবং আমার একটা প্রশ্ন, আমার একটা সরল প্রশ্ন, এই যে সন্দীপ ঘোষ এর মাথার উপরে কে? সেইটাই তো কথা, মাথার উপরে এমন কেউ আছেন যাকে স্বাস্থ্য ভবনও ঘাটাতে সাহস পায় না। স্বাস্থ্য ভবন মনে করে যে হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ একটা স্বতন্ত্র মেডিকেল কলেজ, স্বতন্ত্র মেডিকেল কলেজ। হ্যাঁ বলেনি, আমি বলেনি, শেষ করে নি। একবার সুবর্ণ গোস্বামী শেষ করে নি, তারপর আপনি বলুন। স্বাস্থ্য ভবনও মনে করেন ডাক্তার সন্দীপ ঘোষের ওটা জমিদারি, ওখানে হাত দেওয়া যাবে না। তারা স্বাস্থ্যকর্তা, আমি বলে দিচ্ছি, স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে হুমকি দেন এই ডাক্তার সন্দীপ ঘোষ, তাদের মুখ বুঝে সহ্য করতে হয়। এবং এই আরজি কর মেডিকেল কলেজে হচ্ছে ছাত্রদের দিয়ে কি না করান প্রিন্সিপাল, তার ওই বসংবদ কয়েকজন ছাত্রছাত্রীদের দিয়ে। গত পরশু আরজি করে দীর্ঘদিন অধ্যাপনা করা সার্জারির প্রফেসর ডাক্তার পবিত্র গোস্বামী, তার মাথায় ডান্না মারিয়েছে ওনার একজন সাকরেদকে দিয়ে। তার আগে হচ্ছে যে বিভিন্ন প্রশাসন, এইচওডি, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, গণটোকাটুকি, আমাদের গণটোকাটুকি করতে দিতে হবে, না হলে বদলি করিয়ে দেবো আপনাকে, অমুক অমুক ছাত্র লিস্ট দিয়ে গেলাম, এদেরকে অনার্স পাইয়ে দিতে হবে, এদেরকে পাস করাতে হবে, আর এদেরকে ফেল করাতে হবে। এই ডাক্তার সন্দীপ ঘোষ দুজন, তারা তার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে দুজনের ইন্টার্নশিপ কম্পিটিশন সার্টিফিকেট দেয়নি, রেজিস্ট্রেশন আটকে রেখেছিল 1 বছর, তাদের কোর্টে আদালতে গিয়ে রায় বের করে এনে আদালত থেকে তাদের। তাহলে তো আমার একটাই কথা, এই সন্দীপ ঘোষকে তো যতক্ষণ না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে তাকে তো সাসপেন্ড করে বা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়ার কথা ছিল। কারণ আমি খুব ক্লিয়ারলি একটা কথা জিজ্ঞেস করছি সুবর্ণবাবু, ধরুন আমি একটি সংস্থার কর্ণধার বা আপনি একটি সংস্থার কর্ণধার বা আপনার একটি নার্সিংহোম বা হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে যদি কোনো নার্স বা ডাক্তারের যদি ধর্ষণ করে খুন হয়, আপনি কর্ণধার বা আপনি একেবারে প্রিন্সিপাল বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে আপনি তো রেসপন্সিবল থাকবেন। আমরা জানি, আমি নাম নিচ্ছি না সেই হাসপাতালের, যখন সেই হাসপাতালে আগুন লাগে ঢাকুরিয়ার সেই হাসপাতালের তো মালিককে গ্রেপ্তার হতে হয়েছিল। আর এখানে যখন নেগলিজেন্সের জন্য একের পর এক প্রশ্ন উঠছে, দুর্নীতির প্রশ্ন উঠছে, সন্দীপ ঘোষ কেন গ্রেপ্তার হবেন না সুবর্ণবাবু? আমরা ওয়ার্কিং কন্ডিশনে একটা মেয়ে রেপ হয়ে গেল, সে চাকরি করছিল, এরকম নয় সে রাত্রির বেলা ঘুরতে গেছিল, আইসক্রিম খেতে গেছিল, সে নাইট ডিউটি করছিল, সবচেয়ে সেফ জায়গা বলা হয় হাসপাতাল বা অফিসকে, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। প্রসূনবাবু আপনি কথা বলতে পারেন, এই ধরনের সিচুয়েশনে প্রথমে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হবে না প্রসূনবাবু? আমি প্রথমেই একটা কথা বলি, এই সন্দীপ ঘোষ বলে লোকটি যিনি ওই পদে ছিলেন, চেয়ারে ছিলেন, আজকে তাকে কোনো হাসপাতালে ট্রান্সফার না করে তাকে আইসোলেশনে রাখা উচিত ছিল, যে যতক্ষণ না পর্যন্ত এই কেস মিটবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাডিকুয়েট ডকুমেন্টস যেটা সাপোর্ট করবে এই যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সেটা কি ধরনের ঘটনা, যেটা আজকে সামনে চলে এসছে, যে রেপ করা হয়েছে, তারপরে তাকে খুন করা হলো, একজন ডাক্তার যে তার হাসপাতালে সব থেকে। কিন্তু আপনারা তাহলে প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ সর্বস্তরে করা উচিত, দলমত। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন আপনারা নিজেরাও তো শাসক দলের ঘনিষ্ঠ, আপনারা কেন লিখেননি চিঠি? না, শাসক দলের ঘনিষ্ঠ না, একজন ডাক্তার হিসেবে আমি বলছি এখানে কোন রকম কোন দলমত নির্বিশেষে। সেটা তো এখন বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দায়িত্ব নেই? আমরা প্রথম দিন থেকে আমি বলেছি এবং আমি আজও বলছি, মমতা মাথায় আছে, এই সন্দীপ ঘোষের মাথার উপরে কি আছে? এই যে কিছু তো পাওয়ারফুল ডিএইচএস, দেখুন আজকে ডিএইচএস পর্যন্ত সরিয়ে দেওয়া হলো। অবশ্যই আছেন, মানে নন মেডিকেল সেগমেন্ট থেকে আক্তারবাবু যে কথাগুলো বলেছেন এবং যেভাবে তিনি বলেছেন যে কাউকে, যে এই যেই ঘটনাগুলো এই সন্দীপ ঘোষ বলে লোকটা করেছে,
তাহলে আমি বলছি ময়ূকবাবু, কোনো দিন এর মাথায় কোনো রকম শক্ত পাওয়ারফুল পলিটিক্যাল লোক ছাড়া এই স্টেপ নিতে পারবে না। শুধু তাই নয়, ছাত্রদের অনেকেই সামনে আসতে চাইছেন না, কিন্তু তাদের অডিও ফাইল সেগুলো ভাইরাল হচ্ছে। আক্তারবাবু, আপনি কিছু বলতে যাচ্ছিলেন, আপনি একবার একটু বলুন এবং তারপর। আমি কিছুদিন আগে একটা মলেস্টেশনের কেস হয়েছিল আরজি করে, সেটার মধ্যেও একটা সিভিক পুলিশ জড়িয়ে ছিল, কিন্তু আজ অব্দি কোনো অ্যাকশন হয়নি, কিছু হয়নি। আপনাদের নলেজে আছে কিনা 24 ঘন্টা এটাকে এনেছিল, 6 মাস বা 7 মাস আগে হবে। তো আরজি করে এটা নতুন নয়। যদি আমি কোনো সিকিউরিটি গার্ড বা অ্যাডিশনাল সিকিউরিটি বা সিভিক পুলিশকে দায়িত্ব দিই কি তুমি টাকা তুলে আমার কাছে পৌঁছে দাও, স্বাভাবিক আমার তাদের উপরে কন্ট্রোল থাকবে না। আর আরজি করে এটাই ঘটছে। আমি বাই নাম বলে দিতে পারি ওর হয়ে যারা যারা টাকা তুলে, ওখানে সমু বলে আছে, আফসার খান বলে আছে, এই সঞ্জয় বলে আছে, এরকম অনেক 8-10 জন জুনিয়র ডাক্তারও আছে, কিন্তু এখন নাম বললে কালকে আমার অসুবিধা হয়ে যাবে। কিন্তু এরকম একটা র্যাকেট আছে, শুধু এই দুজনকে সরালে হবে না। যতক্ষণ না আর্টিকেল পরিষ্কার হচ্ছে, আপনি ভেবে নিন প্রত্যেকটা ছেলে মেয়ে